১৯৪৮ সালের ২৬ জানুয়ারি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জন্ম নেন মির্জা ফখরুল। তার পারিবারিক পটভূমি কিন্তু মোটেও সাধারণ ছিল না। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন ওই অঞ্চলের একজন দাপুটে এবং সুপরিচিত আইনজীবী, যিনি পরবর্তীতে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ রাজনীতি তার রক্তেই ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, বাবার ডানপন্থী বা রক্ষণশীল রাজনীতির ছায়ায় নিজেকে আটকে রাখেননি তরুণ ফখরুল। এখানেই তার জীবনের প্রথম বড় টুইস্ট। ঠাকুরগাঁও থেকে ঢাকায় এসে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আর এই ৬০-এর দশকের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত তার রাজনৈতিক দর্শনের ভিত গেড়ে দেয়। সে সময় তিনি সরাসরি যুক্ত হন বামপন্থী রাজনীতির সাথে। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী থেকে শুরু করে সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ১৯৬৯ সালের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময় যখন পুরো দেশ আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, তখন মির্জা ফখরুল ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। একবার ভাবুন, যে মানুষটি আজ দেশের অন্যতম প্রধান একটি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তার রাজনীতির হাতেখড়ি হয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক আদর্শের মধ্য দিয়ে রাজপথের এক চরম বিপ্লবী পরিবেশে। ছাত্রজীবন শেষে তিনি কিন্তু সরাসরি জাতীয় রাজনীতিতে আসেননি, বরং তিনি বেছে নিয়েছিলেন শিক্ষকতার মতো একটি সম্মানজনক এবং নিরিবিলি পেশা। ঢাকা কলেজ সহ বেশ কয়েকটি সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেন। একজন সাধারণ মানুষের চোখে এটাই হয়তো একটি সফল জীবনের চূড়ান্ত রূপ। মাস শেষে নির্দিষ্ট বেতন, সমাজে সম্মান, কোনো ঝামেলা নেই। কিন্তু যার রক্তে মিশে আছে রাজনীতির নেশা, তাকে কি আর চার দেয়ালের ক্লাসরুমে আটকে রাখা যায়? জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী KSF বাড়ির একান্ত সচিব হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। এই সময়টাই মূলত তাকে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর একেবারে ভেতরটা দেখার সুযোগ করে দেয়। এরপর ১৯৮৬ সালে তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা অনেকের কাছেই সেদিন পাগলামি মনে হয়েছিল। তিনি চিরতরে ইস্তফা দেন তার সরকারি শিক্ষকতার চাকরি থেকে। একটি নিশ্চিত ভবিষ্যৎ ছুঁড়ে ফেলে তিনি ঝাঁপ দেন রাজনীতির এই অনিশ্চিত সাগরে। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, দেশের জন্য কিছু করতে হলে তাকে সরাসরি মাঠের রাজনীতিতেই আসতে হবে। তবে রাজনীতিতে নেমেই যে তিনি রাতারাতি জাদুকর হয়ে গেছেন তা কিন্তু নয়। ১৯৯৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার জনপ্রতিনিধিত্বের যাত্রা শুরু হয়। ঠিক সেই সময় এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, স্বৈরাচারের পতনের সেই উত্তাল দিনগুলোতে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। কিন্তু জাতীয় নির্বাচনের ময়দান তার জন্য খুব একটা মসৃণ ছিল না। ১৯৯১ এবং ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। যে কোনো সাধারণ মানুষ হয়তো দুবার হেরে যাওয়ার পর হাল ছেড়ে দিত, কিন্তু এই মির্জা ফখরুল দবে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি জানতেন, রাজনীতি কোনো ১০ মিটার স্প্রিন্ট নয়, এটি একটি ম্যারাথন। তার সেই ধৈর্যের ফল তিনি পান ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে। ঠাকুরগাঁও ১ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে তিনি প্রথমবারের মতো সংসদে পা রাখেন। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। কিন্তু মির্জা ফখরুলের জীবনের আসল পরীক্ষা শুরু হয় এরপর। ২০০৬ সালের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন সম্পূর্ণ বদলে যায়, 1/11-এর সেই চরম সংকটময় মুহূর্তে যখন দলের প্রথম সারির অনেক নেতাই আত্মগোপনে, কেউই সংস্কারপন্থী হয়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, তখন যে কয়েকজন নেতা শক্ত হাতে দলের হাল ধরেছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। আর ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এই সময়টা তার জন্য মোটেও সহজ ছিল না। দলের ভেতরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, একজন সাবেক বামপন্থী ছাত্রনেতা কি পারবেন জাতীয়তাবাদী দলের মূল চেতনাকে ধারণ করে দলকে এগিয়ে নিতে? কিন্তু মির্জা ফখরুল তার কাজের মাধ্যমে সব আলোচনার জবাব দিয়েছিলেন। রাস্তায় পুলিশের লাঠিচার্জ, একের পর এক মিথ্যা মামলা, মাসের পর মাস কারাবরণ, কোনো কিছুই তাকে টলাতে পারেনি। তিনি হয়ে ওঠেন দলের প্রধান মুখপাত্র। তার পরিশীলিত ভাষা, মার্জিত আচরণ এবং যুক্তিনির্ভর বক্তব্য শুধু দলের কর্মীদেরই নয়, বরং সাধারণ মানুষের এবং বিরোধী শিবিরও সম্মান আদায় করে নেয়। যার ফলস্বরূপ ২০১৬ সালের কাউন্সিলে তাকে দলের পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। তবে রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বিস্ময়কর এবং চমকপ্রদ ঘটনাটি ঘটে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। পুরো দল যখন সারা দেশের চরম বিপর্যয়ের মুখে, তখন মির্জা ফখরুল বগুড়া ৬ থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তিনি সংসদে যাননি। দলের হাইকমান্ডের সিদ্ধান্তে প্রহসনের নির্বাচনের প্রতিবাদ হিসেবে
নিজের নিশ্চিত সংসদ সদস্য পদটি হেলায় ছেড়ে দেন, শপথ গ্রহণ থেকে বিরত থাকেন। বাংলাদেশে ক্ষমতার রাজনীতিতে যেখানে একটি পদের জন্য মানুষ নিজের আদর্শ বিসর্জন দিতে দুইবার ভাবেন না, সেখানে এমন নির্লভ আত্মত্যাগ সত্যি বিরল। এটি প্রমাণ করেছিল দলের প্রতি এবং নেতৃত্বের প্রতি তার আনুগত্য কতটা প্রশ্নাতীত। ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত গোছানো একজন মানুষ। স্ত্রী রাহাত আরা বেগমের সাথে তার দীর্ঘ সংসার জীবনে রয়েছে 2 উচ্চশিক্ষিত কন্যা সন্তান, যারা দুজনেই শিক্ষকতা ও গবেষণার মতো সম্মানজনক পেশায় যুক্ত। তার পরিবারের ঐতিহ্য বেশ চমকপ্রদ। তার এক চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন দেশের সাবেক স্পিকার এবং আইনমন্ত্রী। তার অপর চাচা উইং কমান্ডার এস.আর. মির্জা ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। আর এবার সেই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রাজপথের এই পোর খাওয়া রাজনীতিকের সামনেই খুলে যাচ্ছে বঙ্গভবনের দরজা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যখন রাষ্ট্র একটি নতুন সংস্কার এবং পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেছে তার দল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান এই জটিল পরিস্থিতিতে রাষ্ট্রের শীর্ষ পদে এমন একজন মানুষের প্রয়োজন যার প্রশাসনিক অভিজ্ঞতা আছে, যার পরিচ্ছন্ন রাজনৈতিক ইমেজ আছে এবং যিনি যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন। মির্জা ফখরুল এই প্রতিটি মানদণ্ডই নিজেকে প্রমাণ করেছেন। যদিও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তবে বাতাসে এখন এই একটি খবরে ভাসছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সত্যিই যদি মির্জা ফখরুল দেশের রাষ্ট্রপতি হন, তবে কি একজন রাবার স্ট্যাম্পের রাষ্ট্রপতি হয়ে থাকবেন, নাকি তার দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতা নিয়ে তিনি এই আলংকারিক পদটিকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন? রাজপথের এই লড়াকু নেতা কি পারবেন বঙ্গভবনের 4 দেয়ালে নিজেকে মানিয়ে নিতে? আপনার কি মনে হয়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দেশের রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি, নাকি এই পদে অন্য কাউকে দেখা গেলে দেশের জন্য ভালো হতো? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি সিদ্ধান্তই আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ তথ্য নিয়ে। ধন্যবাদ।